ডিসেম্বরের শুরুর দিকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও পতাকা ছিঁড়ে ফেলে একদল ক্ষুব্ধ মানুষ। সীমান্তের অন্য প্রান্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দল ও ধর্মীয় গোষ্ঠীগুলোর নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন, ডাক দেন জাতীয় ঐক্যের। এই ঘটনাগুলো আকস্মিক নয়। দক্ষিণ এশিয়ার দুই সীমান্তবর্তী রাষ্ট্রের মধ্যে সম্পর্কের ধারাবাহিক অবনতি দেখা গেছে। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর হামলার খবরে ভারতে প্রতিবাদ শুরু হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে একজন হিন্দু নেতাকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তারের পরে। হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতের বিভিন্ন শহরে কট্টরপন্থী সহ বিভিন্ন গোষ্ঠী রাস্তায় নামে। দিল্লি বাংলাদেশের ভিসা সীমিত করে, দুই দেশের মানুষের ব্যবসা ও ভ্রমণে জটিলতা দেখা দেয়। এই ক্ষোভ কেবল ভারতীয়দের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বাংলাদেশেও ভারত বিরোধী বিক্ষোভ শুরু হয়। আগরতলা সীমান্ত অভিমুখে লং মার্চ কর্মসূচি পালিত হয়। Bangladesh relationship with India has run into a kind of, I would say, difficult patch. দীর্ঘদিনের উষ্ণ সম্পর্কের পরও দুই দেশের মধ্যে কি করে এমন পরিস্থিতি তৈরি হলো? এর কারণ কি ধর্মীয় সংঘাত নাকি অন্য কিছু? হেলিকপ্টারে চড়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাচ্ছেন। এই ঘটনাটিকে একটি টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা মোহাম্মদ ইউনূস হাসিনাকে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে চান। হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলছে বাংলাদেশে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাই। অন্যদিকে হাসিনা ভারত থেকে তার অনুসারীদের উদ্দেশ্যে বলেন, একই সময়ে বাংলাদেশে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, ইসলামিক দল ও কট্টর ডানপন্থী দলগুলো ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতায় নেমেছে। ভারতের অনেক গণমাধ্যম বাংলাদেশের পরিস্থিতিকে ধর্মীয় যুদ্ধ হিসেবে বর্ণনা করছে। There was a perception that our Modi government understood their concerns, their issues. এদিকে হাসিনার আশ্রয়কে ঘিরে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। বাংলাদেশে আসলে কি ঘটছে? এটি কি সার্বভৌমত্বের লড়াই, ধর্মীয় বিভেদ, নাকি একটি রাজনৈতিক ব্যবস্থার পতন? দক্ষিণ এশিয়া কি রাজনৈতিক পট পরিবর্তনের দ্বারপ্রান্তে? নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় ঢাকায় গ্রেপ্তার হন হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া রঙের পতাকা উড়িয়েছেন। সুতরাং মামলা হলো দেশদ্রোহিতার। এর আগে চিন্ময় দাস হিন্দুদের অধিকার রক্ষায় বাংলাদেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি সমাবেশ করেন। তার গ্রেপ্তার ও জামিন না হওয়াকে কেন্দ্র করে সমর্থকেরা সংঘাতে জড়িয়ে পড়েন, যা রক্তক্ষয়ী সহিংসতায় রূপ নেয়। চট্টগ্রামে একজন মুসলিম আইনজীবী নিহত হন। সীমান্তের অপর প্রান্তে ভারত নড়ে চড়ে বসে। দিল্লি উদ্বেগ প্রকাশ করে। Hindu mud mandis were also burned down. Hindu's business establishments were also burned. India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. ঢাকাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। ইউনূস সরকার ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করে তাদের আচরণকে অভ্যন্তরীণ হস্তক্ষেপ হিসেবে অভিহিত করে। দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়তে থাকে। ভারতে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ চলতে থাকে। Attack on their lives, attack on their homes, attack on their properties. It has to stop. কূটনৈতিক কার্যালয়ে হামলার ঘটনার পর ঢাকা ভারতের রাষ্ট্রদূতকে তলব করে, আগরতলার কনসুলার সেবা বন্ধ করে দেয় ও সহিংসতার নিন্দা জানায়। হামলায় জড়িত সন্দেহে ভারতীয় কর্তৃপক্ষ 7 জনকে গ্রেপ্তার করে। কূটনৈতিক সংকট তারপরে চলতে থাকে।
বাংলাদেশের শহর ও বিশ্ববিদ্যালয়গুলোতে ভারত বিরোধী বিক্ষোভ শুরু হয়, এমনকি সীমান্ত অভিমুখে লং মার্চ কর্মসূচিও পালিত হয়। মানে কূটনৈতিকভাবে খুবই একটা অপমানজনক কাজ যে আমাদের ডেপুটি হাই কমিশনে এই ধরনের একটা হামলা হয়েছে। উত্তেজনা নিরসনে 9 ডিসেম্বর ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিব গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। সেখান থেকে বিশেষ কোনো ঘোষণা না আসলেও এই আলোচনা উত্তেজনা বৃদ্ধির পারদ থামাতে সাময়িক ভূমিকা রাখে। তবে ভারত বাংলাদেশ সাম্প্রতিক এই উত্তেজনা শেখ হাসিনার বিদায়ের পর থেকেই চলছে। কিভাবে এই পর্যায়ে তা পৌঁছালো জানতে কয়েক মাস পেছনে ফিরে তাকাতে হবে। 2024 সালের শুরুতে শেখ হাসিনার আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে আরেকটি নিরঙ্কুশ বিজয় পায়। তবে এই নির্বাচন প্রধান বিরোধী দলগুলো বয়কট করেছিল। তার 15 বছরের শাসনামল ছিল নির্বাচনে কারচুপি, মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতি সহ নানা অভিযোগে বিতর্কিত। এর ধারাবাহিকতায় জুলাইতে সরকারি চাকরির কোটা ঘিরে শুরু হয় শিক্ষার্থীদের বিক্ষোভ, যা ধীরে ধীরে দেশজুড়ে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে রূপ নেয়। আন্দোলন থামাতে সরকারের সহিংস দমন পীড়নে কয়েকশো মানুষের মৃত্যু হয়। মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে, যার প্রেক্ষিতে শেষ পর্যন্ত 5 আগস্ট হাসিনার পতন ঘটে। Bangladesh became one of the most discriminatory society in terms of economic indices. এম হুমায়ুন কবির বাংলাদেশের সাবেক কূটনীতিক, যিনি ভারত, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছেন। And the social justice and dignity were lost, particularly during the last 15 years. So they rose up, and the people of Bangladesh also found some justification in their struggle or in their fight against the autocratic regime. The government used maximum force. End of the day, I mean, the people joined and people uprising took place, which the young people call either a mass uprising or a revolution that toppled the previous government, and the then Prime Minister Sheikh Hasina had to leave the country, and the whole party structure simply collapsed. হাসিনার পতনে যে শূন্যতা তৈরি হয় তাতে হিজবুত তাহরির মতো পূর্বঘোষিত নিষিদ্ধ ইসলামিস্ট দলকেও মাঠে দেখা যায়। ভারত বিরোধী স্লোগান ও ইসলামিক খেলাফতের ডাক দেয় তারা। এদিকে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাও ঘটে। ভারত, জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। खास करके 140 करोड़ देशवासियों की चिंता कि वहाँ हिंदू, वहाँ के अल्पसंख्यक, उस समुदाय की सुरक्षा सुनिश्चित हो। বাংলাদেশের জনসংখ্যার 8% হিন্দু। শেখ হাসিনার সরকারের আমলে সংখ্যালঘুরা বেশি নিরাপদ বোধ করেন এমনটা মনে করা হলেও প্রকৃতপক্ষে বাংলাদেশের সব সরকারের আমলেই সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে। So over the years, irrespective of what particular government is there, there has been a kind of dilution of numbers. ডক্টর শ্রীরাধা দত্ত ওপি জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের নন রেসিডেন্ট ফেলো। Bangladesh, Hindus have been targeted on account of not only just because they're minorities, but because of the easy, vulnerable target because of the property. So people have looted them, thrown them out of the house, and it's been a periodic issue. So there is a very general and a popular perception that during Awami League the minorities are feel safer, but it's a fact that even in the last 16 years of Awami League's rule, we've seen minorities going across to Indian borders, and families trying to resettle there. হাসিনা ইসলামী জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে চরমপন্থার বিরুদ্ধে নিজেকে কঠোর হিসেবেও উপস্থাপন করেছেন। Sheikh Hasina wanted to legitimize her rule based on this understanding that there are two choices, either Islamist or the autocracy. রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াদ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক। And she represented the autocracy and thought that this would actually be bought by the Western countries, and they did bought it for a long time. এর মধ্যে আন্তর্জাতিক রাজনীতিরও পরিবর্তন ঘটে। একসময় শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্র নিজেকে দূরে সরিয়ে নেয় এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য বাংলাদেশের বিশেষায়িত বাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করে। যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে হাসিনার জেদ তাকে বৈশ্বিক মিত্রদের কাছ থেকে বিচ্ছিন্ন করে তোলে।
কিন্তু হাসিনার বিদায়ের পর বাংলাদেশের ইসলাম পন্থা নিয়ে প্রশ্ন ওঠে। সেটি কেমন তা বোঝার জন্য আগে বাংলাদেশের রাজনৈতিক ইসলাম নিয়ে ধারণা প্রয়োজন। বাংলাদেশের রাজনৈতিক ইসলাম বিভিন্ন ধারায় বিভক্ত, তাদের প্রত্যেকের রয়েছে আলাদা বৈশিষ্ট্য। জামায়াতে ইসলামের মতো রাজনৈতিক দল দেশের নির্বাচনী ব্যবস্থায় অংশ নিয়ে রাজনীতির মাধ্যমে শাসন ব্যবস্থার প্রভাব রাখতে চায়। এরপর রয়েছে হেফাজতে ইসলামের মতো মাদ্রাসা ভিত্তিক গোষ্ঠীগুলো। বাংলাদেশের বিস্তৃত ইসলামিক শিক্ষা নেটওয়ার্কের সুবিধা নিয়ে তারা জনগণকে উদ্বুদ্ধ করার মাধ্যমে ইসলামিক নীতিগুলো প্রয়োগ করতে চায়। এরপর রয়েছে মাজার ও পীর কেন্দ্রিক সুফি ধারার গোষ্ঠীগুলো। আধ্যাত্মিক কর্তৃত্ব ও সামাজিক নেতৃত্বের মিলিত প্রচেষ্টায় এই গোষ্ঠীগুলো তাদের অনুসারীদের উপর প্রভাব বিস্তার করে। সবশেষে রয়েছে জেএমবির মতো চরমপন্থী সংগঠন, যারা সহিংস পথে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়। বিভিন্ন গোষ্ঠীগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জামায়াত, হেফাজত ও অন্যান্য গোষ্ঠীগুলো এখন নিজেদের একত্রিত করার চেষ্টা করছে। ইসলামী দলগুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতির অংশ হলেও তাদের নির্বাচনী প্রভাব বেশি নয়। যেমন 1991 সালের নির্বাচনে ধর্মভিত্তিক সবচেয়ে বড় দল জামায়াতে ইসলামী প্রায় 12% ভোট পেয়েছিল। পরের নির্বাচনগুলোতে তাদের ভোটের হার শুধু কমেছে। I don't know how or which party would have performed in which way or at which level. But as far as I understand from the earlier elections, the Islamic parties, I would say Jamaat Islami and other Islamic outfits, their percentage was not big. Two centrist parties were dominating the political space. And in my view, whatever I saw, it looks like, I don't know exactly how people will. দুইটি মধ্যপন্থী দল বাংলাদেশের রাজনীতিতে কয়েক দশক ধরে আধিপত্য বিস্তার করে আসছে। একটি হাসিনার আওয়ামী লীগ, অন্যটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এখন আওয়ামী লীগ দৃশ্যপট থেকে সরে যাওয়ায় বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত বলে মনে করা হচ্ছে। কিন্তু ইসলামিক দলগুলো এবং হাসিনার পতন আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরাও তাদের চ্যালেঞ্জের মুখে ফেলছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা মোহাম্মদ ইউনূস প্রতিষ্ঠানগুলো সংস্কার এবং নির্বাচন আয়োজনে প্রস্তুতির কথা বলছেন। একসময় হাসিনা প্রশাসনের হাতে দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি হওয়া ইউনূস এখন শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার প্রস্তুতি নিচ্ছেন। শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতি তদন্তে কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। গুমের ঘটনাগুলো তদন্তে গঠিত একটি কমিশন তাদের রিপোর্টে 3,500-এর বেশি অভিযোগ পেয়েছে। সেখানে শেখ হাসিনা ও তার শীর্ষ কর্মকর্তাদের জড়িত থাকার কথা বলা হয়েছে। রিপোর্টে এমনকি বন্দীদের ভারতের জেলে হস্তান্তরের অভিযোগও করা হয়। এদিকে ভারতে অবস্থান করা শেখ হাসিনা ইউনূস সরকারের সমালোচনা করে তার সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে যাচ্ছেন, যা ভালো দৃষ্টিতে দেখছে না ঢাকা। এখন পর্যন্ত তার বিরুদ্ধে বাংলাদেশে 2 শতাধিক হত্যা মামলা হয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগস্ট আন্দোলনে গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ক্ষমতা গ্রহণের 100 দিন পূর্তি উপলক্ষে টেলিভিশনে দেয়া ভাষণে ইউনূস হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি তুলে ধরেন। হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। ডিসেম্বরের শেষে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে আনুষ্ঠানিক পত্র পাঠায়। বন্দি বিনিময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এর অধীনে কমপক্ষে 1 বছরের সাজা পাওয়া ব্যক্তিকে ফেরত পাওয়ার সুযোগ রয়েছে। তবে এমন ধারাও আছে যার মাধ্যমে ভারত বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। Sheikh Hasina is not any other person. She is an important person, definitely former Prime Minister of the country, and has been a good friend of India. If the Indians want to not, respond positively to the request made by Bangladesh, they can recourse to many exceptions that are available in the agreement. So it's up to them. And to me, at the end of the day, it will be a political decision from the Indian side. শেখ হাসিনার ভারতে আশ্রয় নেয়ার ঘটনা এবারই প্রথম নয়। 1975 সালে তার বাবা শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের বেশিরভাগ সদস্য হত্যার শিকার হওয়ার পর হাসিনা ও তার বোনকে ভারত আশ্রয় দিয়েছিল। সেখান থেকে 1981 সালে বাংলাদেশে ফিরে এসে তিনি আওয়ামী লীগের নেতৃত্বে বসেন এবং পরবর্তীতে বাংলাদেশের ক্ষমতায় আসেন। 1971 সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জনের জন্য ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল। বাংলাদেশের শরণার্থীদের আশ্রয় এবং সামরিক সহায়তা দিয়েছিল। কয়েক দশক পরে শেখ হাসিনা আবারও ভারতে, তবে সম্পূর্ণ ভিন্ন এক পরিস্থিতিতে। I'm not sure that India would blindly just, give in to the request that comes in from Bangladesh
and extradite a former prime minister. There would be, I think, a technical teams on both sides, legal team on both sides, looking into that matter of great detail. Because we've seen even on some very basic issues, even with friendly countries, extradition becomes a very tricky matter. India faces that constantly, so I don't think it's going to be a very easy issue to resolve. হাসিনার 15 বছরের শাসনামলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক গভীর হয়েছিল। শক্তিশালী কৌশলগত অংশীদারিত্ব এবং মোদির নেইবারহুড ফার্স্ট নীতি এতে ভূমিকা রাখে। কিন্তু সমালোচকদের মতে এই সম্পর্ক ভারতকে একপাক্ষিক সুবিধা দিয়েছে। ক্ষমতা টিকিয়ে রাখতে হাসিনা ভারতের সমর্থনের উপর নির্ভর করেন। তার শাসনামলে বাংলাদেশ বিদ্রোহপ্রবণ অঞ্চলগুলোর সীমান্ত সুরক্ষায় ভারতকে ঘনিষ্ঠ সহযোগিতা দিয়েছে। বাংলাদেশের অস্থিতিশীলতা ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিকে অস্থিতিশীল করে তুলতে পারে এমন উদ্বেগ রয়েছে ভারতে। সেই সঙ্গে ভারতের জন্য অর্থনৈতিক উদ্বেগও রয়েছে, কেননা বাণিজ্যের দিক থেকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ভারতের বৃহত্তম অংশীদার। What we have seen in last 16 years, unqualified support to an autocratic regime by India because of their own interests. For last 16 years, India benefited immensely from an autocratic regime which was never been elected since 2014. They have supported 3 sham elections and continued repression of the human rights. বাংলাদেশের এই পরিবর্তন তাহলে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে? হাসিনার পতনের 5 মাস পর পাকিস্তানের করাচি থেকে পণ্যবাহী এই জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। দুই দেশের মধ্যে সমুদ্রপথে সরাসরি বাণিজ্যের ক্ষেত্রে 2 মাসের মধ্যে এটি দ্বিতীয় এমন জাহাজ। অনেকের কাছে এটি দুই দেশের মধ্যে সম্পর্ক পরিবর্তনের ইঙ্গিত, যেখানে গত 5 দশকে এমন সরাসরি আদান প্রদান লক্ষ্য করা যায়নি। মোহাম্মদ ইউনুস ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু একই সাথে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠছে। আগস্টে দায়িত্ব নেওয়ার পর থেকে ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে 2 বার দেখা করেছেন। 1971 সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর দুই দেশের অমীমাংসিত যেসব ইস্যু রয়েছে সেগুলো সমাধানের আগ্রহ তিনি ব্যক্ত করেছেন। We are not getting shifting closer to Pakistan. I mean, the relationship that we didn't have during the last 15 years is in my view, is being normalized. So, as a South Asian country, we have our relationship with all the countries as much as we have with India. So, Pakistan being a part of South Asia, we are trying to maintain or develop the normal relationship. তাহলে কি ভারত এই অঞ্চলে তার আধিপত্য হারাচ্ছে? India's extremely intrinsic relation with South Asia is something that none of us forgive and none of us forget, and we very deeply, all of us relate to that, including all the neighbors. I think no matter how much external players have a role to play in the region, as they do, we know, but the kind of historical and geographic connection that all the neighbors shares with India is something which is not matchable. বাংলাদেশ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে। শেখ হাসিনার পতনে চ্যালেঞ্জ এবং সুযোগ দুই তৈরি হয়েছে। ইসলামিক গোষ্ঠীগুলোর আধিপত্য, আঞ্চলিক উত্তেজনা এবং ইউনুস সরকারের উপর থাকা চাপ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। In a Muslim majority country, understandably, there will be people who will be supporting Islamists of various shades. There is no single Islamist force here. So are what we usually describe as the liberals. So, considering all these things, as if suddenly post-August 5, there has been upsurge of the Islamist force. I don't think that is a proper representation of Bangladesh at this moment. India needs Bangladesh, Bangladesh needs India. That's the geography has set us in that context, and we must be respectful to that and try to optimize these opportunity, not just abandon it and let it be wasted. There has been a lot of political engagement in the past, in the last 1.5 decades, but I think the youth engagement has been a bit low, and I would sincerely believe that whoever now takes over in Dhaka and the Delhi government will work to ensure that the youth see a future in working together. বাংলাদেশ কি ধর্মনিরপেক্ষ থাকবে নাকি ইসলামী মৌলবাদ ভবিষ্যৎ পুনর্নির্ধারণ করবে তা সময়ই বলে দেবে। তবে এই মুহূর্তে সবার চোখ শেখ হাসিনার ভবিষ্যৎ কি হয় তার দিকে, কারণ দক্ষিণ এশিয়ার সীমান্তবর্তী দুই দেশের সম্পর্কে এটি এখন বড় ফ্যাক্টর।